লেখাপড়া দিয়ে তোমার কোনো কাজ হবে না, ওই হবে না। ওই দক্ষিণ আফ্রিকার, আমি এরপর মেন পয়েন্টে আসতেছি, দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল ইউনিভার্সিটির গেটে একটা বাণী লেখা আছে। সেখানে তারা বারবার বলেছে এই পরীক্ষা সিস্টেমকে, মানে মূল্যায়নের সিস্টেমকে ভালো করো, কারণ তা না করলে এরকম জোড়াতালি দেওয়া পরীক্ষা, নাসির উদাহরণ দিচ্ছিলেন, জোড়াতালি দেওয়া পরীক্ষায় যদি একজন ডাক্তার পাশ করে ও রুগী সব মেরে ফেলবে, একজন বিচারক যদি নির্বাচিত হয় ও বিচার ব্যবস্থাকে শেষ করে দেবে, একজন ইঞ্জিনিয়ার যদি এই অবস্থায় যদি ইঞ্জিনিয়ার হয় ও বিল্ডিং ভেঙে যাবে, ওর কোনো কাজ হবে না। শিক্ষক, সে সব কিছুকে শেষ করে দেবে। আমরা আমাদের উদাহরণ বেশি দেওয়ার অবকাশ নেই যে আমরা কোন অবস্থায় আছি। তা সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে করতে হবে, মূল্যায়ন ব্যবস্থাকে করতে হবে। সেটা করলেই আমার মনে হয় আমাদের শর্টকাট কোনো পথ নেই। পথ হচ্ছে যথাযথভাবে প্রত্যেকে নীতি নৈতিকতা জ্ঞানবিহীন জ্ঞান অবস্থায় হলে যদি আমি করি তাহলে আমার এর ভিতরটায় আসবে। সেই জন্যে আমি জাকাত অর্থনীতির দিকে জোর দিচ্ছি। রাষ্ট্রকে আমরা গতকালই বলেছি পরিষ্কার করে, সরকারের কিছু করতে হবে না, সরকার শুধু এইটুকু অ্যানাউন্স করুক বা ব্যবস্থা করুক যে যেসব জাকাত প্রতিষ্ঠান আছে, যেমন আমাদের ইসলামিক ফাউন্ডেশনের আছে, তারপরে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট আছে, আরও যদি কারুর লাগে আপনি তাদের লাইসেন্স দেন, দিয়ে বলতে হবে যে এখানে দেবেন। এবং এখানে একটা থাকবে, রাষ্ট্রের কিন্তু একসময় দায়িত্বই ছিল জাকাত নেওয়া এবং বিলি করা, সেইটার দায়িত্বটা অন্তত এইটুকু করুন যে সকলকে বলতে হবে যে এটা আপনার জাকাত দিতে হবে, জাকাত দেন। এইটাকে উৎসাহিত করার জন্যে আমি রেয়াত দেব, ওই না, ওই যে কী বলে প্রত্যর্পণ না, রিবেট না, আমি রেয়াত দেব। অর্থাৎ আপনি পরিষ্কার আমার এসে দেখাবেন যে আমি এই ইসলামিক ব্যাংক ফাউন্ডেশনে অথবা এই সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে যারা রেজিস্টার্ড হতে হবে সেই প্রতিষ্ঠান, তার অডিট থাকতে হবে, তার 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 থাকতে হবে, কারণ এটা খুব দায়িত্বপূর্ণ কাজ জাকাত নিয়ে তা খরচ করা। তো সুতরাং আমি এত জমা দিই, ঠিক আছে, আপনার এই টাকার উপরে আমি কোনো ট্যাক্স ক্যালকুলেট করবো না। অর্থাৎ ওই অ্যালাউবল এক্সপেন্ডিচার যারা বলে বা অথবা যেটা আমি রিয়াত বলি, এই নিশ্চয়তাটা শুধু দিলে নিশ্চয়ই একজন জাকাত পেয়ার আমার কিছু রিবেট দেন, আমার কিছু ফেরত দেন, এই কথা বললে তো ওনার জাকাতেরই নিয়ম ভুল হয়ে যাবে। যে মনে হবে যেন উনি কিছু ফেরত পাওয়ার জন্যে করছেন। আবার ওই ফেরত দেওয়ার জন্যে আমার অফিসারও ক্যালকুলেট করতে যাবে যে সেখানে মোলামলি শুরু হয়ে যাবে। এখানে কিন্তু নিয়মের একবারে পুরোপুরি হবে। আমার নিয়মকে আমি এই সার্বিকভাবে বলছি, আমাদের যে রেভিনিউ, আমাদের যে কমিশন, কিন্তু প্রথম লাইনে এটাই লিখে দিচ্ছি, মেক ইট সিম্পল, মেক ইট আন্ডারস্ট্যান্ডেবল, মেক ইট ইমপ্লিমেন্টেবল, আদারওয়াইজ কিচ্ছু হবে না। কারণ তো সুতরাং আমি সহজ করে দিয়ে আমি এইটাকে যদি এই দিকে করতে পারি তাহলে আমাদের রেভিনিউ বাজেটে খরচের যে ব্যাপারটা সেখানে, এবং সেখানে আমরা জবাবদিহিতে এগুলো করতে হবে। আমি সেই জন্য তিনটে জিনিস আমি বিশেষ করে সবার কাছ থেকে নোট করে যেটা বুঝেছি সেটা হচ্ছে আমাদের কাস্টমার আর বিজনেসম্যানের মধ্যে অ্যালাইনমেন্ট হতে হবে। আমরা যখন ভ্যাটের দাম বাড়াচ্ছি শুধু বিজনেসম্যানরা এসে বলেন হ্যাঁ ওই ভ্যাটের ওইটা কমান ইত্যাদি, যে বড় যে কনজিউমার তার যে কি সমস্যা হচ্ছে তার কথা বলা হচ্ছে না বা শোনা হচ্ছে না, বা সেও দায়িত্ব পালন করছে না। আমরা ওই যেসব দোকানে দিয়েছি, ইএফডি মেশিন দিয়েছি, সেই ডিভাইস দিয়েছি, অনেকে রিসিপ্টটা নেন না। রিসিপ্টটা নিলে কিন্তু মেশিন থেকে বেরুলে রিসিপ্টটা নিলে কিন্তু টাকাটা আমার সরাসরি সরকারি কোষাগারে চলে যায়। আর আপনি যদি রিসিপ্টটা না নেন, উনি যদি শুধু এমনি লিখে দেন আপনাকে, তাহলে তো হবে না। হ্যাঁ, তা সুতরাং ওই দুই পক্ষের মধ্যে একটা অ্যালাইনমেন্ট থাকতে হবে যে আমি তোমারে করি। আপনি ওদিকে ওনার কাছ থেকে ভ্যাট ঠিকই নেবেন আর এদিকে ম্যাক্সিমাম লোক ওটা জমা দেবেন না, এটা তো বলতে অসুবিধার কিছু নাই। যে আমার বোধহয় কত 5 লাখ কত বোধহয় দোকানদার রেজিস্টার্ড দোকানদার আছে, মাত্র 3.5 লাখ না কত যেন ওই টাকা জমা দেয়, অধিকাংশ দেন না। ওই যে অনেকে দেন না বা দিতে পারেন না বলেই ওই শর্টফলটার জন্যেই আমার ওই যে যারা রেগুলার দেয় তাদের উপরই আমার নতুন আইন চাপ করতে হয়ে গেল। সুতরাং কাস্টমার আর বিজনেসম্যানদের অ্যালাইনমেন্ট লাগবে। আর একটা হচ্ছে ট্যাক্স কালেক্টর আর ট্যাক্স পেয়ারের সাথে অ্যালাইনমেন্ট লাগবে। ট্যাক্স পেয়ার, ট্যাক্স আমি নেব, ইউ আর এ সম্মানিত করদাতা, আপনার সাথে আমার সম্পর্কটা সেইভাবে হবে। আমি কেন আপনার একটার পর একটা বড় নোটিশ দিয়ে আমি কত কয়েকদিন আগে আমি একজন দেখছি, সে লোকের পর হয় কিন্তু 2.5 কোটি টাকা, কথার কথা, তারে ওই 2-3 বার চিঠি দেওয়া দেবী করে আপনি এই জরিমানা সেই 18 কোটি টাকা করা হয়েছে। তো ও তো ভয়টাই পেয়ে উত্তর হয়ে গেছে তার হয়ে আছে। আমি বলি এখানে ওই যে নাসিক কিছুক্ষণ আগে বললেন যেটা,
যে এখন ওই ইয়ে করা হয়েছে না, আগের কি একটা বললাম ওই যে ওই ইফেক্ট না কি অ্যাডভান্স আগের থেকে ইয়ে নেওয়া ইয়ে নেওয়ার ব্যাপার আছে না, এইগুলোর ব্যাপারে আমি নাজিরের সাথেও এ করে বলছি, খুব প্র্যাকটিক্যাল কথা বলেছেন। আপনারা প্রশিক্ষিত হন, মানে আপনাদের কর্মচারীদের বা ইয়েদের, হ্যাঁ, প্রশিক্ষিত হয়ে ইউ স্ট্রংলি স্ট্যান্ড আপ। আপনি বলবেন ওই করদাতা অফিসারকে বলবেন, ঠিক আছে আমার কত হয় আপনি হিসেব করছেন, বলছি আমার দাবিনামা দেন, আমি ওইটা প্রোটেস্ট করব, করে দেখে তারপরে আপনার দেব। ওই মোলামলি করতে যাওয়ার পয়েন্টে গেলেই কিন্তু দুর্বলতা হয়ে যাচ্ছে, পরস্পরের দুর্বলতা হয়ে যাচ্ছে। স্ট্রং হতে হবে। এবং আমরা যে সংস্কারের যে করছি, আমরা কিন্তু এই মৌলিক কয়েকটা জিনিস খুব স্পষ্ট করতেছি, যে ট্যাক্স পেয়ারের এম্পাওয়ারমেন্ট, ট্যাক্স পেয়ারের যাতে এই ধরনের কোনো ইয়ে না হয় সেইগুলো তাদেরকে দিতে হবে। আপনি একটা কেস ডিসপোজাল করার জন্য আপনার টাইম বেঁধে দেওয়া থাকবে। আমি একটা দরখাস্ত লিখে আপনার পিছনে ঘুরতেই থাকলাম, তারপর দুদিন পরে পরে আপনি ওইটার উত্তর দিলেন না, তারপর আরেক ধরনের কথা বললেন, এইসব হবে না। ইট অল মাস্ট বি ট্রান্সপারেন্ট, এবং সেটা হলেই তখন এটা ইয়ে হয়ে যাবে আর কি। আর এআইটির ব্যাপারেও যুক্তিটাও ঠিকই বলেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও বুঝতে হবে, আমি এআইটি যেটা দিয়েছি, আমরা এটা খুবই স্পেসিফিক পরীক্ষা করে বলে দিচ্ছি, আমার এআইটি হয়তো 100 কোটি টাকার থেকে আমি এআইটি 1 কোটি টাকা দিয়েছি, হ্যাঁ, ওই যে পার্সেন্টেজে যা আসে 10% তো না এআইটি, হ্যাঁ, তো যা হোক যেটা দিয়েছি, পরে যখন আমার ক্যালকুলেট করে দেখা যাবে যে আমার ট্যাক্স ওইটাই হয় না, তো তাই তো আমার ওই টাকাটা ফেরত পাওয়ার কথা। এই ফেরতের বিষয়টা আমাদের কেন সিস্টেমের ভিতরে এখনও এস্টাবলিশড হয়নি বা হয়নি, এইটার ব্যাপারে আমরা বিশেষভাবে জোর দিয়েছি। কারণ তাহলে আমার এআইটি দিতে অসুবিধে নেই, কারণ আমি উৎপাদন পর্যায়ে এটা দিতে যেই যদি আমার খরচ ওখানেই বেড়ে যায়, আমার পুঁজি শর্ট হয়ে যায়, আমি ইভেন পরে যে ট্যাক্সটা পে করব সেটার টাকাও যদি আমার না থাকে, তাহলে তখন আমি কি করব? এটা সেজন্য দুজনের ভিতরে এটার থাকার ব্যাপারটা হবে। আর এখানে আমরা যেটা স্টাডি করে আমরা যেটা দেখেছি, দুটো জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট করতে হয়েছে, আমরা সাজেশন দিয়েছি বা দিচ্ছি। একটা হচ্ছে ওই যে বলেছেন ওই কর রাজস্ব বিভাগ আর কর নীতি বিভাগ, মানে নীতি বিভাগ দুটো আসলে আলাদা হতে হবে, এবং দুজনেই প্রাজ্ঞ, তারা যে সার্ভিসে তারা যে আছেন, কারণ তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। অবশ্যই অভিজ্ঞতা অর্জন করেছেন তারা, ওই যে বললো বহুদিন যাবতে একটা অফিসার ওখানে থেকে থেকে অভিজ্ঞতা হয়েছে, তার অভিজ্ঞতাটাকে সম্মান করতে হবে, করতে হবে। তো সুতরাং সেইটা করে দুটোকে আলাদা করলে এটা আমি মনে করি অ্যাবাউট 24% অফ প্রবলেম হয়ে যাবে। কারণ ওই যখন তখন আপনি এছাড়াও জারি করবেন, তারপরে কনসিস্টেন্সি থাকবে না, কন্টিনিউটি থাকবে না। আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি, আমরা সাজেশন দিয়েছি আজকের এই সভাতে, আমি খুব উপকৃত হচ্ছি যে আমরা অনেকগুলো মৌলিক সাজেশন পেয়েছি, এবং এটা